আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে এক অজানা ভাইরাসের কারণে পৃথিবীর সব মানুষ মারা যায়, কিন্তু কিভাবে যেন ফিলিপ নামের এক লোক বেঁচে যায়। সে অন্য কোনো মানুষের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। আর এরপর ক্যারল, মেলিসা এবং টডের সঙ্গে দেখা হবার পর কি হয় সেটা তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওটা দেখে আসো, লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর ওই ভিডিওগুলো দেখে থাকলে এই ভিডিওটা কন্টিনিউ করুন। 2 নম্বর ভিডিওর শেষে আমরা আরেকটি গাড়িকে আসতে দেখি, যেটা থেকে আরো 2 জন মেয়ে বেরিয়ে আসে। এদের মধ্যে একজনের নাম গেইল, আরেকজনের নাম এরিকা। এরিকা ফিলিপকে জিজ্ঞেস করে, তুমি কি সেই মানুষ যে শহরের বাইরে বোর্ডে লিখে রেখেছে একজন মানুষ এখনো বেঁচে আছে? ফিলিপ বলে, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি লিখেছিলাম। গেইল জানতে চায়, তুমি কি এখানে একাই থাকো নাকি তোমার সঙ্গে আরো কেউ আছে? এটা শুনে ফিলিপ ভাবতে থাকে, সে কি ওই নীচ আর বাজে লোকদের কথা তাদের বলবে নাকি বলবে না। কারণ তার ভাগ্য যেমন ভাবে চলছে তাতে এই মেয়েরাও হাতছাড়া হয়ে যেতে পারে। তাই সে তাদের বলে যে সে একাই থাকে। এই কথা শুনে মেয়েরা খুব খুশি হয়ে যায়। তারপর তারা 3 জন একে অপরকে জড়িয়ে ধরে। এরপর থাকার জন্য তারা একটি বড় হোটেল বেছে নেয় এবং আনন্দে শ্যাম্পেইনের বোতল খোলে। তারপর ফিলিপ তাদের নাম জিজ্ঞেস করে এবং আগের মতোই তাদেরও প্রশংসা করতে শুরু করে, কারণ সে দুজনের সঙ্গেই শখরাত কাটাতে চেয়েছিল। তখন এরিকা বলে, প্রশংসা তো আমাদের নয়, তোমারই হওয়া উচিত। তুমি যদি ওই বোর্ডে নিজের কথা না লিখতে তাহলে আমরা 2 জন একাই এদিক ওদিক ঘুরে বেড়াতাম। তখন গেইল বলে, আমাদের তো মনে হচ্ছিল এই পৃথিবীতে শুধু আমরা 2 জন মেয়েই বেঁচে আছি, আর আমাদের সবসময় ভয় লাগতো আমরা 2 জন মিলে কিভাবে জনসংখ্যা বাড়াবো যতক্ষণ না আমরা কোনো পুরুষ মানুষকে খুঁজে পাচ্ছি। এরই মধ্যে ফিলিপ যখন এরিকার খালি শ্যাম্পেইনের গ্লাস ভরতে যাচ্ছিল তখনই গেইলের চোখ পড়ে যায় তার আঙুলের আংটির দিকে। সে ফিলিপকে জিজ্ঞেস করে, তুমি কি বিবাহিত? ফিলিপ কিছু উল্টোপাল্টা বলার আগেই এরিকা বলে ওঠে, কোনো সমস্যা নেই, তোমার অতীত জেনে আমরা কি বা করব। আচ্ছা বলো তো, আজ রাতে কি তুমি আমাদের সঙ্গে ডিনার করবে? এটা শুনে ফিলিপ অনেক খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে সুপারমার্কেটে চলে যায় ক্যারল যে জিনিসপত্র কিনতে বলেছিল সেগুলো আনতে। সব জিনিস দেখে ক্যারল খুব খুশি হয়, কিন্তু হঠাৎ করেই সে ওই ব্যাগের ভেতরে সেই হোটেলের একটি সাবান দেখতে পায় যেখানে ফিলিপ কিছুক্ষণ আগে ওই 2 মেয়ের সঙ্গে গিয়েছিল। ক্যারল ফিলিপকে জিজ্ঞেস করে, তুমি ওই হোটেলে কি করতে গিয়েছিলে? ফিলিপ বলে, আরে কিছু না। ক্যারল বলে, আমার সব জানা আছে, আসলে তুমি আমার উপর বিরক্ত হয়ে গিয়েছো আর একটু একা থাকতে চেয়েছিলে, তাই না? ফিলিপ তো ঠিক এমনই একটা সুযোগ খুঁজছিল আর ক্যারল নিজেই সেটা তাকে দিয়ে দিল। তাই সে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, আমি ওখানে একটু একা বসে থাকার জন্যই গিয়েছিলাম, আর আজ রাতেও আমি একা ক্যাম্পিংয়ে যাব। এরপর সে প্রস্তুত হয়ে লাফাতে লাফাতে সোজা গেইল আর এরিকার কাছে পৌঁছায়। ওইদিকে তারা দুজনেই বেশ সুন্দর করে সেজেছিল এবং ডাইনিং টেবিলটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। এরপর তারা 3 জন একসঙ্গে ডিনার করে আর ভালো করে মদ্যপান করে। এই সময় ফিলিপ তাদের বলে, আমার এক স্ত্রী ছিল ক্যারল, সে কয়েক বছর আগে মারা গিয়েছে। সেই শোক আমি আজও কাটিয়ে উঠতে পারিনি, এমনকি এখনো মনে হয় সে আমাকে সব জায়গা থেকে দেখতে পায়। এই দুঃখের গল্প শুনে 2 মেয়েরই খুব খারাপ লাগে। তারা ভাবে এই বেচারা লোকটার সঙ্গে কত বড় অন্যায় হয়েছে। ফিলিপ বলে, সরি বন্ধুরা, আমার মৃত্যু স্ত্রীর গল্প শুনিয়ে তোমাদের মুড খারাপ করে দিলাম। তখন এরিকার মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, কেননা আমরা সবাই গাড়িতে করে পাহাড়ে যাই, সেখানে প্রাকৃতিকভাবে গরম পানি বের হয়, আমরা 3 জন একসঙ্গে সেখানে গোসল করব। এইটা শুনে ফিলিপ আনন্দে লাফিয়ে ওঠে এবং মনে মনে ভাবে এবার আসল মজা শুরু হবে। অন্যদিকে মেলিসা, টড আর ক্যারলও ডিনার করছিল। হঠাৎ মেলিসা জিজ্ঞেস করে, ফিলিপ কোথায়? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। ক্যারল বলে, ও একা ক্যাম্পিং করতে গিয়েছে। এটা শুনে মেলিসার একটু অদ্ভুত লাগে, কিন্তু তখনই ক্যারল বলে, ফিলিপকে নিয়ে এমন সন্দেহ করা ঠিক না, ও খুব ভালো মানুষ। টডও বলে, হ্যাঁ ও সত্যি খুব ভালো মানুষ, আজ আমরা যেখানে আছি সবাই ওর জন্যই, আমাদের সবাইকে মিলে ওকে থ্যাংক ইউ বলা উচিত। ক্যারল বলে, তাহলে তো আমাদের ওর জন্য একটা পার্টির আয়োজন করা উচিত, যাতে ও বুঝতে পারে আমরা ওর জন্য কতটা কেয়ারিং করি। অন্যদিকে ফিলিপ ওই 2 মেয়ের সঙ্গে মজা করতে বেরিয়ে পড়ে। তখন এরিকা বলে, উপরে পৌঁছেই আমরা গরম পানির প্রোগ্রাম শুরু করে দেব, এবং ফিলিপকে বলে, তুমি তোমার প্যান্ট খুলে ফেলো। এই কথা শুনে ফিলিপ আনন্দে পাগল হয়ে যায় আর তাড়াতাড়ি করে নিজের প্যান্ট খুলতে শুরু করে। ওইদিকে অন্যরা সবাই পার্টির জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছিল। তখন হঠাৎ সামনে থেকে একটি আলো আসতে দেখে এরিকা চমকে ওঠে। সে বলে, সম্ভবত আরো কিছু মানুষ বেঁচে আছে। ফিলিপ বলে, আরে না, ওটা নিশ্চয়ই কোনো জোনাকি টোনাকি হবে। কিন্তু কেউই তার কথা শোনে না। এরই মধ্যেই 2টো গাড়ি মুখোমুখি এসে থেমে যায়।
তখন ফিলিপ চুপচাপ পিছনের সিটে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সবাই গাড়ি থেকে নেমে একে অপরকে দেখে খুব খুশি হয় এবং ভাবতে থাকে, বাহ, এত মানুষ এখনো বেঁচে আছে। তখন এরিকা বলে, আমাদের সঙ্গে একজন দারুণ লোকও আছে, যার সঙ্গে আমরা পাহাড়ে যাচ্ছিলাম, তোমাদেরও ওর সঙ্গে দেখা করা উচিত। এরপর সবাই এরিকার গাড়ির কাছে এসে ঘিরে দাঁড়ায়। ফিলিপ একটু বাইরে উকি দিতেই ক্যারল তাকে চিনে ফেলে এবং বলে, এ তো শালা ফিলিপ। গেইল জিজ্ঞেস করে, তুমি ফিলিপকে কিভাবে চেনো? ক্যারল বলে, এ আমার স্বামী। এই কথা শুনে ফিলিপ গাড়ি থেকে বেরিয়ে এসে সবাইকে বোকা বানানোর চেষ্টা করে। সে বলে, বন্ধুরা, আমি তো তোমাদের সঙ্গে মজা করছিলাম। গেইল বলে, এখন তো আমাদের তোমার উপর একদমই ভরসা নেই। তুমি কিভাবে আমাদের কাছে এটা লুকাতে পারলে যে তুমি অন্য জীবিত মানুষদের চেনো না? ফিলিপ বলে, দেখো, আমি তো তোমাদের সঙ্গে মজা করতে চেয়েছিলাম, এই সব আমার প্ল্যানেরই অংশ ছিল। এরিকা বলে, তাহলে ওই কথার কি হবে যেটা তুমি আমাদের বলেছিলে, তোমার স্ত্রী নাকি মারা গিয়েছে? এটা শুনে ক্যারল আর বাকি সবার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সবাই বুঝে যায় যে ফিলিপ আসলে এক নম্বর ভাওতাবাজ। তখন ফিলিপ ক্যারলকে বলে, আমি তো তোমার কথা বলিনি, আমি অন্য কোনো ক্যারলের কথা বলেছিলাম। কিন্তু সবাই ভালোভাবে বুঝে গিয়েছিল যে আসলে কি চলছে এখানে। এরপর সবাই নিজের নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় এবং ফিলিপকে সেখানে ফেলে রেখে যায়। পরদিন সকালে আমরা দেখি ফিলিপ হেঁটে হেঁটে নিজের বাড়ি ফেরার চেষ্টা করছে। অন্যদিকে সবাই একসঙ্গে খুব খুশি ছিল, একে অপরের সঙ্গে গল্পও করছিল। ঠিক তখনই ফিলিপ সেখানে এসে পৌঁছায়। তাকে দেখে সবাই মুখ ঘুরিয়ে নেয়। ফিলিপ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে কোনো উত্তর দেয় না। সে বলে, আমার সঙ্গে এমন করো না, আমি তো শুধু মজা করেছিলাম। এরপর সে ক্যারলের সঙ্গে কথা বলতে তার বাড়িতে যায়, কিন্তু ক্যারল সেখানে ভূতের মতো অভিনয় করতে শুরু করে। ফিলিপ জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো? ক্যারল বলে, তুমি তো বলেছিলে আমি মারা গিয়েছি, তাই আমি এখন ভূত হয়েছি। ফিলিপ বলে, এসব বন্ধ করো। দেখো, আমি তোমাকে সত্যটা বলছি, আমি ওই মেয়েদের সঙ্গে পাহাড়ে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু আমি ওদের সঙ্গে কিছুই করিনি। কিন্তু ক্যারল তাকে গালাগালি করে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং বলে, আজকের পর থেকে কখনোই এই ঘরে ঢুকবে না। এরপর ফিলিপ মন খারাপ করে সোজা তার বন্ধুদের কাছে চলে যায়। সে নিজেকেই দোষ দিতে থাকে, কেন সবসময় তার সাথেই এমন হয়। গালাগালি করতে করতে শেষমেশ টেবিলের উপরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে এরিকা আর গেইল ক্যারলের সঙ্গে বন্ধুত্ব করতে আসে। তারা তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমরা তোমার অনুভূতিতে আঘাত দিতে চাইনি। ক্যারল বলে, তোমরা কি বাজারু মেয়ে নাকি? 1 ঘন্টা আগে একটা লোকের সঙ্গে দেখা হলো আর তার সঙ্গে পাহাড়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলে? গেইল বলে, ফিলিপ আমাদের বলেছিল যে তার স্ত্রী মারা গিয়েছে আর সে পৃথিবীতে একাই আছে। ক্যারল বলে, কিন্তু তোমাদের একটু বুদ্ধি থাকা উচিত ছিল, কোনো পুরুষের সঙ্গে রাত কাটানোর আগে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া। কিন্তু তোমাদের ভেতরে এতটাই কমনা ভরা ছিল যে এই কথাটা তোমরা জরুরি মনেই করনি। অন্যদিকে ফিলিপ তার বন্ধুদের জিজ্ঞেস করে, তাড়াতাড়ি বলো কে কোন ধরনের ড্রিঙ্কস খাবে। এরপরে সে বোতল ঘুরিয়ে ফিরিয়ে ড্রিঙ্কস বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটাও সে ঠিকভাবে করতে পারে না। এইদিকে মেলিসা আর টড ক্যারলের খোঁজখবর নিতে তার কাছে আসে, কিন্তু ক্যারল তাদের বলে, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। আর হ্যাঁ, আমার কারো সহানুভূতির দরকার নেই, তাই তোমরা দুজন এখান থেকে চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। অন্যদিকে ফিলিপ মদ খেয়ে সেখানেই পড়ে থাকে, এই আশায় যে কেউ না কেউ তাকে নিতে আসবে, কিন্তু কেউই তার কোনো খোঁজে নেয় না। তাই পরদিন সে চুপচাপ সবার কথা শুনতে থাকে। তখন সে জানতে পারে সবাই তার আসল সত্যটা জেনে গেছে। এখন আর কারো সঙ্গেই তার কোনো সম্পর্ক রাখতে আগ্রহ নেই। এইসব শুনে ফিলিপ আরো বেশি ভেঙে পড়ে। সে আবার সে বারে গিয়ে শুয়ে থাকে আর বলতে থাকে, ধুর, কারো তো আমার কোনো প্রয়োজনই নেই, আমি কি সত্যি এতটাই খারাপ মানুষ? রাতে সবাই একসঙ্গে বসে গল্প করছিল। ঠিক তখনই ফিলিপ সেখানে এসে সবার কাছে ক্ষমা চায়। সে বলে, এইটা সত্যি যে আমি গেইল আর এরিকার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম, তাই আমি মিথ্যে কথা বলেছিলাম। আর হ্যাঁ, আমি মেলিসার সঙ্গেও রাত কাটাতে চেয়েছিলাম, আমার জনসংখ্যা বাড়ানোর কোনো আগ্রহই ছিল না, আমি শুধু নিজের শারীরিক চাহিদা মেটাতে চাইতাম এবং এটা যে করেই হোক। এরপর সে ক্যারলের দিকে তাকিয়ে বলে, সবচেয়ে বেশি অন্যায় আমি তোমার সঙ্গেই করেছি, আমি কখনোই তোমার পরোয়া করিনি। আসলে আমাদের বিয়েটাই করা উচিত ছিল না। যেই দিন আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম সেটাও একটা মিথ্যা ছিল। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। পরে সে তার বন্ধুদের কাছে গিয়ে বলে, আমি ওদের সব সত্য কথা বলে দিয়েছি, এখন আমার ভেতরটা অনেক হালকা লাগছে, কারণ জীবনে এই প্রথম আমি কোনো ঠিক কাজ করেছি। ঠিক তখনই ক্যারল সেখানে আসে এবং তাকে একটি ফাইল দেয়। ফাইলের ভেতরে ছিল ডিভোর্সের কাগজপত্র। ফিলিপ জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এটা করতে চাও? ক্যারল বলে, হ্যাঁ, কারণ তুমি আমার সঙ্গে সুখী নও আর আমি শুধু তোমাকে সুখী দেখতে চাই, চলো এই কাগজে সই করো। এরপর ফিলিপ সেই কাগজে সই করে এবং শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়ে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর ক্যারল সেখান থেকে চলে যায়।
এরপর ফিলিপ তার বন্ধুদের বলে, বন্ধুরা, এখন আমি পুরোপুরি সিঙ্গেল। এখন আমি যার সঙ্গে খুশি তার সঙ্গে সোহাগরাত করতে পারবো। কিছুক্ষণ পর সবাই একসঙ্গে বসে থাকতেই ক্যারল আর ফিলিপ আবার সেখানে আসে। ক্যারল সবাইকে জানায়, আমরা দুজন পারস্পরিক সম্মতিতে ডিভোর্স নিয়েছি। ফিলিপ বলে, আমরা দুজনেই চাইতাম একে অপরকে সুখী দেখতে, তাই কষ্ট হলেও এই সিদ্ধান্ত নিয়েছি। এরপর তারা দুজনেই শ্যাম্পেনের গ্লাস তোলে। ফিলিপ বলে, ক্যারল, আমি দোয়া করব ভবিষ্যতে যাতে তুমি একজন ভালো স্বামী পাও, যে তোমাকে সেই সুখ দিতে পারবে যেটা আমি তোমাকে দিতে পারিনি। ক্যারল তখন বলে, আপনাকে ধন্যবাদ। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর এরিকা হারমোনিয়াম তুলে নেয় এবং সবাইকে মিষ্টি সুরে গান শোনাতে শুরু করে। পরদিন সকালে আমরা দেখি ফিলিপ এখন সব দিক থেকেই স্বাধীন। সে একটি মেশিনের ভেতরে রং ঢেলে আবার নিজের ঘর এলোমেলো করতে শুরু করে। এই সময় সেখানে এরিকা আসে এবং বলে, আমি জানতাম না তোমাদের বিয়েটা মাত্র 3 সপ্তাহই টিকেছিল। এখন যেহেতু তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তাহলে কি আমরা দুজনে একসঙ্গে রাত কাটাতে পারি? ঠিক তখনই ক্যারল নিজের কিছু জিনিস নিতে সেখানে এসে পড়ে। তাকে দেখে দুজনেই চুপ করে যায়। ক্যারল বলে, আরে তোমরা যা করছিলে সেটা চালিয়ে যাও, আমার দিকে বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। এরিকা বলে, তাহলে ঠিক আছে, কাল দুপুর 3টায় আমার বাড়িতে চলে এসো আমার খেতে কাজ করার জন্য। অন্যদিকে আমরা মেলিসা আর টডকে দেখি। টড মেলিসার জন্য হৃদয় আকারের প্যানকেক বানিয়ে আনে এবং তাকে আই লাভ ইউ বলে। জবাবে মেলিসা শুধু তাকে থ্যাংক ইউ বলে। এদিকে ফিলিপ কফি খেতে চায়, তাই দুধ আনতে গরুর কাছে যায়। তখন তাকে খুশি দেখে গেইল জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ এত হাসি খুশি দেখাচ্ছে কেন? ফিলিপ বলে, হ্যাঁ, খুশিরই কথা। ক্যারলের সুখের জন্যই তো আমি তাকে ডিভোর্স দিয়েছি। গেইল জিজ্ঞেস করে, আচ্ছা, তাহলে সোহাগরাত কাটানোর ব্যাপারে তোমার কি ভাবনা? ফিলিপ বলে, আমি তো সবসময় প্রস্তুত থাকি, তুমি শুধু বলো কোথায় আর কখন আসতে হবে। গেইল বলে, ঠিক আছে, তাহলে বিকেল 5টায় দেখা করব। ফিলিপ বলে, 5টায় একদম পারফেক্ট সময়, কারণ 3টায় আমাকে আরেক জায়গায় কাজে যেতে হবে। এরপর সে জরুরি কাজে বের হয় এবং পথে টডের সঙ্গে দেখা হয়। ফিলিপ জিজ্ঞেস করে, তোর আবার কি হলো, এমন মুখ ঝুলিয়ে ঘুরছিস কেন? টড বলে, ভাই, একটু আগেই আমি মেলিসাকে আই লাভ ইউ বলেছিলাম, কিন্তু সে শুধু থ্যাংক ইউ বলল। ফিলিপ বলে, এগুলো তো হতেই থাকে, এতটা সিরিয়াস নিচ্ছিস কেন? দেখ, এখানে আমরা শুধুমাত্র দুইজনেই পুরুষ, একটা আমি আর একটা তুই। আর মেলিসা আমাকে তো একেবারেই সহ্য করতে পারে না, তাই সে তোকে ছেড়ে কোথাও যাবে না। এই কথা বলে ফিলিপ সেখান থেকে চলে যায়। এরপর সে সেই বোর্ডের কাছে যায় যেখানে সে লিখেছিল যে একজন মানুষ এখনো বেঁচে আছে। এরপর মই লাগিয়ে সেই লেখাগুলো মুছতে শুরু করে, কারণ এখন তার জীবন ঠিকঠাকই হয়ে গিয়েছিল আর সে একদমই চাইছিল না যে আবার কেউ এসে তার সুখের জীবনে বিষ ঢেলে দিক। এরপর সে বোর্ডে নিজের শহরের নাম কেটে লিখে দেয় মুভ টু টাকসন। কিন্তু ঠিক তখনই যেই মই দিয়ে সে উঠেছিল সেটা নিজে থেকেই নিচে পড়ে যায়। 2 ঘন্টা কেটে যায় আর ফিলিপ জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু দূর দূরান্তে তার কথা শোনার মতো কেউই ছিল না। এত উঁচু থেকে লাফ দেওয়ার মতো কোনো উপায় ছিল না। অন্যদিকে সময় হয়ে যায় দুপুর 3টা। এরিকা একটি দামি শ্যাম্পেইন নিয়ে ফিলিপের বাড়িতে আসে এবং তার নাম ধরে ডাকতে ডাকতে পুরো ঘর খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও ফিলিপকে পাওয়া যায় না। আর আমাদের সেই ফিলিপ, যার কপাল যেন একেবারেই পোড়া, সে রোদে দাঁড়িয়ে নিজের প্যান্ট খুলে একটু ছায়া বানানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই তার প্যান্টটাও বাতাসে উড়ে যায়। সময় গড়িয়ে বিকেল 5টা হয়। গেইল ফিলিপের বাড়িতে এসে পৌঁছায়। সেখানে এরিকাকে দেখে সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এরিকা বলে, আমি তো আমার খেতে কাজ করাতে এসেছিলাম। গেইল বলে, আমিও তো আমার খেতে কাজ করাতে এসেছি, কিন্তু ওই হারামজাদা কই? এরই মধ্যে ক্যারলও সেখানে এসে পৌঁছায়। দুজনকে দেখে সে বলে, শেষ পর্যন্ত তোমরা দুইজন বাজারই প্রমাণিত হলেই। লোকটার ডিভোর্স হয়েছে একদিনও হয়নি, আর তোমরা একদমই সময় নষ্ট না করে একসঙ্গে ওর কাছে এসেছো। পরের দিন দুপুর হয়ে যায়। প্রচন্ড রোদের মধ্যে ফিলিপের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। সে রোদ থেকে বাঁচার জন্য বৃথায় চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবে সে রোদ থেকে বাঁচতে পারছিল না। সন্ধ্যার সময় ক্যারল নিজের জন্য কফি নিতে যায়। সেখানে এরিকা এবং গেইলও উপস্থিত ছিল। ক্যারল তাদের জিজ্ঞেস করে, তো কি হলো, আমার এক্স হাজব্যান্ড কি তোমাদের সন্তুষ্ট করতে পেরেছিল? তারা বলে না, কারণ সে তো আসেনি। এটা শুনে ক্যারল অবাক হয়ে যায়। সে ভাবে, এটা কিভাবে সম্ভব যে ফিলিপ দুইজন সুন্দরী মেয়ের সঙ্গে রাত কাটানোর সুযোগ পেয়েও সেখানে গেল না? এর মানে হয়তো সে কোনো বড় সমস্যায় পড়েছে, আর না হয় সে মারা গিয়েছে। অন্যদিকে আমরা দেখি ফিলিপকে, সে একটি ট্রলি গাড়ির ভেতরে শুয়ে আছে। রাতে ক্যারল সবাইকে এক জায়গায় ডেকে বলে, 24 ঘন্টা ধরে ফিলিপ নিখোঁজ, আমার মনে হচ্ছে সে কোনো বিপদে পড়েছে। এর জবাবে মেলিসা বলে, আমার তো মনে হয় না সে কোনো বিপদে আছে, সম্ভবত সোহাগরাত করার আনন্দে সে বেশি মদ খেয়ে কোথাও পড়ে আছে। ঠিক তখনই সেখানে একটি গাড়ি এসে থামে। গাড়িটা দেখে সবাই চমকে যায়, কারণ সেটা ফিলিপের গাড়ি ছিল না।
গাড়ি থেকে একজন কালা লোক নামে, যিনি ফিলিপকে কোলে করে ধরে রেখেছিল। তিনি সবাইকে জিজ্ঞেস করেন, এই লোকটা কি তোমাদের সঙ্গেই থাকে? এটা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। আরও একজন পুরুষ মানুষ এখনো বেঁচে আছে। এদিকে ওই লোকটাকে দেখে গেইল আর এরিকা খুব খুশি হয়, কারণ এবার তাদের জন্য ফিলিপের থেকেও ভালো অপশন এসে গেছে। এখন এই নতুন কালা লোকটা কি, আর কতজন মানুষ এখনো বেঁচে আছে? আর আমাদের ফিলিপ কি কোনোদিনও সোহাগ রাত কাটানোর সুযোগ পাবে, নাকি সে চিরকাল সিঙ্গেলই থেকে যাবে? এই সব কিছু জানতে হলে দেখতে হবে পরের ভিডিও। আর পরের ভিডিওর জন্য কি করতে হবে সেটা তো জানোই। কমেন্টে পার্ট 4 লিখে দিন, আমি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আনবো। ধন্যবাদ।